সুধীমণ্ডলী এবং সবচেয়ে বড় কথা যারা এই কর্মসূচির দ্বারা একটা সুন্দর বড় অর্থপূর্ণ জীবন যারা গড়ে তুলতে চাচ্ছে তার সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বয়স একটু বেড়ে গেছে, কিন্তু শৈশব বাড়েনি। আমার এক ভাই আছে, ওর কিছুতেই বয়স বাড়ে না। তো আমার এক চাচি শাশুড়ি তাকে একদিন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার বয়স বাড়ে না কেন? তো সে বলল যে চাচি কি করি বলেন দেখি, কোনো কোনো বছর এই মাস 2 বাড়ে, আবার কোনো কোনো বছর বাড়েই না। আমার অবস্থা কিছুটা এরকম যে কিছুতেই শৈশব কাটাতে পারছি না, সেই জন্য আমি একটু টেনশনে আছি যে যখন মারা যাব তখন সবাই বলবে যে একটা শিশু মরল। এমনিতেই বাংলাদেশের শিশু মৃত্যুর হার বেশি। তো যা হোক, কথা খুব বাড়াবো না। যারা এই ছেলেমেয়েরা যাদের ওপরে আমাদের অনেক আশা এবং যাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন, কারণ বাংলাদেশ খুব একটা ভালো অবস্থাতে নেই। আমাদের সবার সবার আত্মোৎসর্গে, ভালোবাসায়, উদ্যমে এই দেশকে আমাদের অনেক বড় জায়গায় নিতে হবে এবং সেই ক্ষমতা আমাদের আছে। তো তোমরা নিশ্চয়ই আরব্যোপন্যাসের একটা গল্প জানো যে এক জেলে সমুদ্রে জাল দিয়ে মাছ ধরত। তো হঠাৎ তার জালে একদিন খুব ভারী কি একটা বাঁধলো। সে ভাবলো যে বিরাট মাছ টাছ হয়তো হবে, কিন্তু যখন তুললো তখন দেখে যে মাছ নয়, ওটা একটা কলসি। ওটার মুখটা আটকানো। যেই সে কলসির মুখটা খুলল, অমনি তার ভেতর থেকে বেরোলো এক বিশাল দৈত্য। তার পা কোথায়? মাটিতে, মাথা আকাশে। একটু বলো টলো, তোমরা মনে হয় যে পায়ের সঙ্গে মাথার পার্থক্য বুঝতে পারছো। যা হোক, তো সে তখন বলল যে স্বর্গ মর্ত পাতালে আমার মতন শক্তিশালী কেউ নাই। আয় আয় আয়। একটু টেলিভিশনে ওইভাবে বলে না, একটু একটু ইকো দিয়ে বলে, আমি পারি না এমন কিছু নাই। আয় আয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে হে দৈত্য, তোমার মতন শক্তিশালী কেউ নাই। আয় আয়। এত শক্তি নিয়ে তুমি 1000 বছর, তাই না? হযরত সুলেমান নাকি একটা করেছিলেন, তাকে অভিশাপ দিয়েছে। 1000 বছর তুমি একটা মাটির কলসির মধ্যে কেন থাকলে? খুব ভালো, এতক্ষণে বুদ্ধি এসেছে। বুদ্ধিটা একটু আগে আসতে হয়, পরে আসলে চেয়ারম্যান সাহেব হাততালি দেবেন, আর কোনো লাভ হবে না। আচ্ছা, কেন তুমি একটা মাটির কলসির মধ্যে আটকে? তুমি একটু এরকম করলেই তো
কলসি টুকরো টুকরো হয়ে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়। কেন পারে নাই বলতো? কেন পারে নাই? মাটির কলসির মুখ বন্ধ মাটির কলসির মধ্যে কি নাই যা না থাক, যা থাকলে মানুষ কিছুই করতে পারে? কি নাই? আলো। আলো নাই। সে নিজেকে, সে জানে যে সে কি, কিন্তু নিজেকে সে চিনতে পারে নাই। তার শক্তিকে সে ভুলে গেছে, যেমন আমরা আমাদের শক্তিকে ভুলে গেছি। কেমন? এই জাতিতে একদিন রবীন্দ্রনাথের মতো মানুষ এসেছিল, আমরা ভুলে গেছি, তাই না? না হলে আমাদের এই দুরবস্থার কোনো কারণ নেই। এখন এই আলো শিক্ষা, জানার সঙ্গে এই আলো আসে। যে যত জানে সে তত দূরে দেখতে পায়। কেমন? সক্রেটিস বলেছিলেন না যে নো দাই সেলফ, নিজেকে জান। এটা শুনলে যে কেউ বলবে যে এটা একটা কথা নাকি, নিজেকে, আমি তো আমাকে সবচেয়ে বেশি জানি, তাই না? এই চিমটি দিলে টের পায় কে আগে? আমি তো টের পাই, তাই না? পেটে খিদে লাগলে চোচো করে কার? আমার করে। আপনি বলছেন নো দাই সেলফ। কেমন? জানা জিনিসকে আপনি আবার জানতে বলছেন, আপনি তো খুব বোকা মানুষ। কেন সক্রেটিস এই কথা বললেন? উনি বললেন এই জন্য যে দেখো, এই দুটো চোখ, এই চোখ দিয়ে তুমি সারা পৃথিবীর সবকিছু দেখতে পারো, কেবল দেখতে পারো না কি? কাকে? নিজেকে। সবচেয়ে কঠিন নিজের দিকে তাকানো। এই চোখটা আলো থেকে আসে, জানা থেকে আসে। যত গভীরে, যত ব্যাপকভাবে, হৃদয় দিয়ে জানতে হবে। ওই যে ডাক্তারি পড়ছে যে ছেলেটা, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি জানি না তুমি কি করবে ভবিষ্যতে, কারণ আমি এক সময় দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের পড়িয়েছি, হাজারে হাজারে, এবং তাদের অনেকের কাছে শুনেছি যে মানুষের সেবায় আমার জীবন উৎসর্গ করব। আজকে তাদের সেই চেহারা আমি আর দেখি না। আমি একদিন রমনা পার্কে হাঁটছি, আমার পাশে দেখি যে একটা বলিষ্ঠ এরকম করতে করতে হাঁটছে। তা হঠাৎ সে আবার বোধহয় একটু করুণা করে আমাকে একটা সালাম দিল। কে তুমি? হ্যাঁ, দিয়ে বলল যে স্যার আমি আপনার ছাত্র। কি করো? বলে স্যার আমি পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তা আমি বললাম যে ঘুষ খাও? তো বলে স্যার হাসালে, আপনি বলেন তো স্যার আমি কত টাকা এই বছর ডিল করেছি। তা আমি বললাম যে আমার মতো গরিবের পক্ষে তোমার এত টাকার হিসাব তো দেওয়া সম্ভব না। সে আমাকে বলল যে স্যার আমি মাত্র 264 কোটি টাকা ডিল করেছি। তো এর মধ্যে থেকে যদি স্যার আমি 1% নেই, আপনি কি তাকে ঘুষ বলবেন? এই ইঞ্জিনিয়ার আমরা চাই না। কেমন? আরেকজন দেশের একদম টপ ডাক্তারের কথা বলি, আমার অফিসের একজন কেরানি তার বাচ্চাকে নিয়ে দেখাতে গেছে, খুব কষ্ট, খুব গরিব। 7টা ইনভেস্টিগেশন দিয়েছে। সেই ইনভেস্টিগেশন গুলো করতে তার জীবন বের হয়ে গেছে। কারণ ডাক্তারের ফি তবু দেওয়া যায়, কিন্তু ইনভেস্টিগেশনের টাকা কিন্তু অনেক। দিয়ে 7 দিন পরে আবার ডাক্তারের কাছে গেছে, যে ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো তাকে দিয়েছে। ডাক্তার সেই ইনভেস্টিগেশনের দিকে, রিপোর্টের দিকে তাকালেনই না। উনি প্রেসক্রিপশন করে শুরু করলেন। এই ডাক্তার আমরা চাই না। তো
ভালোবাসো, মানুষকে দাও, দিতে শেখো। রবীন্দ্রনাথের গান আছে না, যে আমার যেসব দিতে হবে নাকি আমায়, সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। আমরা জীবনে এসেছি দেওয়ার জন্য। পৃথিবী যদি স্মরণও করে, কাকে স্মরণ করে? যে সব কিছু নিয়ে পকেট ভরেছে, তাই না? আমরা হেনরি ফোর্ডকে স্মরণ করি না? উনি তো পকেট ভরেছিলেন, ভরেননি? মোটর গাড়ির ব্যবসা করে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হয়েছিল। সেই জন্য কি স্মরণ করি? কেন স্মরণ করি? ওই সমস্ত টাকা উনি দিয়ে দিয়েছিলেন, পকেটটা খালি করেছিলেন বলে। কেমন? হাজী মোহাম্মদ মহসিনের কয় টাকা ছিল? মাত্র 1.5 লাখ টাকা ছিল, এখন হয়তো 150 কোটি। দেখো, আজও মানুষ ভুলে নাই। মানুষ বড় কৃতজ্ঞ জাতি। ওই 1.5 লাখ টাকা উনি দিয়ে দিয়েছিলেন। কেমন? যে দেবে তাকে মানুষ হৃদয়ের মধ্যে রাখবে। কেমন? এবং আমার একটা খুব সুন্দর কথা হাওড়া স্টেশনে দেখি লেখা, অনুকূল ঠাকুরের, যে তুমি যা দাও তার মধ্যে তুমিও থাকো। কেমন? তো ওই যে ছেলেটা বলল যে সে দিতে চায়, আমি এটার জন্য বারে বারে কৃতজ্ঞ তার কাছে যে তুমি দিও। কেমন? তুমি নিজে তোমার কথার সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করো, কারণ তুমি দিলেও মরবে এই পৃথিবী থেকে, না দিলেও মরবে। কিন্তু না যদি দাও তাহলে তুমি নামহীন, অর্থহীন একটা মানুষ হিসেবে মরে যাবে। আর যদি দাও তাহলে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এই পৃথিবীর দিকে তুমি বিদায়। আর একটা কথা বলে আমি শেষ করি, আমি একটু লম্বা করে ফেলেছি বোধহয়, দুঃখের বিষয়। আর একটা কথা, যে এই যে ওই যে দত্তের কথা বললাম না, তোমাদের সেই দৈত্য, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম একটা দৈত্য আছে, যার মতন শক্তিশালী কেউ নাই। দেরিতে হয়ে গেছে। কেমন? প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম একটা অসম্ভব ক্ষমতাশালী লোক আছে, কিন্তু সে ওই ঢাকনাটার জন্য বের হতে পারে না। সুতরাং তাকে ওই ঢাকনাটা খুলে দিতে হয়। কোনোভাবে যদি একবার খুলে যায়, সে বেরিয়ে পড়ে। আমি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনকে বা আজম যে চৌধুরী সাহেব, যিনি এটা প্রথম দিকে খুবই উদ্যোগ নিয়েছিলেন এবং তার জন্য এটা তখন শুরু হতে পেরেছিল, এবং প্রাইম ব্যাংককে সবাইকে এই জন্য অভিনন্দিত করতে চাই, এই বলে যে আপনারা এই ঢাকনাটা খুলে দিচ্ছেন। এটা এই ঢাকনা শুধু কয়েকজন ছাত্রছাত্রীর ঢাকনা না, এই ঢাকনা সারা জাতির মরে থাকা, শুয়ে থাকা, কেমন অর্থহীন হয়ে থাকা মানুষের উপরকার ঢাকনা। আপনাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ।